গুড মর্নিং ফ্রেন্ডস। আজ 3 জুলাই, আমাদের সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি একটি দারুণ ভ্রমণে। আজকে এই ট্যুরটি হবে মেনলি জঙ্গল সাফারি সুন্দরবনের। এই ভ্রমণে আপনি দেখতে পাবেন সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য, নদীপথের মনোরম যাত্রা এবং সুন্দরবনের বন্যপ্রাণীর অবিশ্বাস্য অভিজ্ঞতা। আমাদের গাইডের সাথে আমরা আজকে জানব সুন্দরবনের বিস্তৃত জীব বৈচিত্র্য এবং স্থানীয় সংস্কৃতি। আপনারা যদি প্রকৃতি এবং ভ্রমণ ভালোবাসেন তবে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুন্দরবনের প্রথম ভিডিওটা না দেখে থাকলে ডেসক্রিপশন লিংক দিয়ে দিয়েছি, দেখে নিও। সুন্দরবনের ইলিশ উৎসবে আপনাকে স্বাগত, যেখানে ইলিশ মাছের স্বাদ আর ঐতিহ্যের মেলবন্ধনে আমরা সবাই একত্রিত হই। আমরা পাখিরালয় থেকে আজকে বোটে উঠে পড়েছি। আমাদের বোট এখন ছেড়ে দিয়েছে। এখন সকাল 9টা বাজে। ম্যানগ্রোভের হৃদয়ে রূপলি ইলিশের জাদুতে মাতোয়ারা হওয়ার জন্য প্রস্তুত হন। আসুন সবাই উৎসবের আনন্দে মেতে উঠি আর ইলিশের অমৃত স্বাদে ভরপুর হই। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সজনেখালি, সুন্দরবন। আমরা চলে এসেছি। আমাদের গাইড যা বলছেন তার মুখেই শুনুন কি বলছেন উনি। 2008-এ এই কচ্ছপের যা পরিসংখ্যান পাওয়া গিয়েছিল সারা পৃথিবীতে মাত্র 30খানা পাওয়া গিয়েছিল। তার মধ্যে আমাদের সৈন্যাল অফিস এই কচ্ছপের কালেকশন করতে পেরেছে মাত্র 11খানা। এই 11খানা এখানে আনা হয় এবং যাতে প্রজনন বৃদ্ধি করা যায় তার একটা পরিকল্পনা ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়েছিলেন, কিন্তু তার সাফল্য আমরা পেয়েছিলাম। ফরেস্ট ডিপার্টমেন্ট 2012 থেকে সাফল্য পাওয়া গিয়েছিল। এই 2012 থেকে 2023 এই সময়ের মধ্যে এই 11খানা কচ্ছপ থেকে প্রজনন ঘটিয়ে এখন 380খানা এই সারাদিন খুব বৃষ্টি পড়ছে, কিন্তু এই বৃষ্টিতে কারোরই আনন্দের কমতি নেই। সবাই মধ্যে এনার্জি ভরপুর। সুন্দরবনের ভ্রমণে আপনাকে স্বাগত। আমাদের সাথে যোগ দিন এবং পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্যের রহস্যময় সৌন্দর্য আবিষ্কার করুন। রয়্যাল বেঙ্গল টাইগার সহ বৈচিত্র্যময় বন্যপ্রাণী, অনন্য সংস্কৃতি এবং স্থানীয় সম্প্রদায়ের জীবনযাত্রা আপনার মনকে জয় করবে। সরু খাল, সবুজ বনভূমি এবং নির্জন প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দিয়ে একটি অবিস্মরণীয় যাত্রা জন্য প্রস্তুত হন। আসুন একসাথে সুন্দরবনের এই মোহনীয় জগতে প্রবেশ করি। আমরা এই মুহূর্তে আপাতত সুন্দরবনের একদম একটা উত্তর পারে টাওয়ার দাঁড়িয়ে আছি, সৈন্য ওয়াচ টাওয়ার। এটা তো আমাদের সাউথ পার্ট। এখান থেকে বাই এরিয়াল ডিস্টেন্স, যা ইন্ডিয়া করে বলছি, নর্থ থেকে সাউথে কত 73 কিলোমিটার। অনলি ফর জল আর জঙ্গল আছে, যার মধ্যে কোথাও আমাদের মানুষের বসতি নেই। তারপরে পড়ছে কি আমাদের বিয়ার জঙ্গল। এবং পূর্ব থেকে পশ্চিম ইন্ডিয়া পার্ট আছে 96 কিলোমিটার। তাহলে এই যে 73 আর 96 কিলোমিটার এরিয়াল ডিস্টেন্স যে জঙ্গল আছে, আমরা সবাই বলছেন বাঘের কথা বললেন। তাহলে এই বিশাল বনভূমির মধ্যে বাঘের পরিসংখ্যান আগে বলি। 2021-22-এ যে সেন্সাস হয়েছিল টাইগার সেন্সাস, তাতে পাওয়া গেল আনুমানিক 100। 23-24-এ সেন্সাস হয়েছে রিপোর্ট, কিন্তু এই ডিপার্টমেন্ট আমাদের এখন পর্যন্ত দেয়নি, সেহেতু আমি 23-24 সেন্সাস রিপোর্ট করতে পারছি না। তাহলে এই বিশাল বনভূমির মধ্যে যদি 100 বাঘ থাকে, তাহলে আপনি বাঘকে কীভাবে অবজার্ভ করবেন? তাহলে আপনি বাঘ দেখা সুন্দরবনে আর বিয়ার লটারি টিকিট কেটে ফার্স্ট প্রাইজ পাওয়া আর মাটিতে
যদি সর্ষে ফেলেতে সর্ষে খোঁজা, খড়ে কাটা ফেলেতে সুচ খোঁজা কিন্তু একই কন্ডিশন। আমি এটা পয়সা কেন বলছি, এখানে দেখুন স্যার জঙ্গলের ভিডিও টাকা নেবার সবই কিন্তু ঝোপ টাইপের জঙ্গল, খুব বেশি হাইটের গাছ দেখতে পাবেন, সব একই লেভেলের গাছ। এবং জঙ্গলে দেখছেন এখন কিন্তু জল আছে, জল ঢুকছে, অর্থাৎ এটা অমাবস্যা পূর্ণিমা প্রতিপদ দ্বিতীয়া জঙ্গলের মধ্যে কিন্তু 2 থেকে 3 ফিট 4 ফিট জলে হাইট হয়। এখানে কোনো উঁচু হাই ল্যান্ড নেই যে উঁচু জায়গায় গিয়ে বন্যপ্রাণী অবস্থান করবে। অর্থাৎ তোলার জঙ্গলে আছে মার্শি ল্যান্ড এবং খন্ড খন্ড দ্বীপ, এবং ওই দূরে দূরে একটা পন্ড দেখতে পাচ্ছেন। আমি দেখুন স্যার এটা সম্পূর্ণ তৈরি করা হয়ে যাচ্ছে ম্যানমেড, যেখানে এই বৃষ্টির জলটাকে সংরক্ষণ করে ধরে রাখা আছে। কারণ সুন্দরবনের যে যে বন্যপ্রাণীগুলি আছে প্রত্যেকটি বন্যপ্রাণী আমরা যে জলপথে ঘুরবো আমরা কোথাও এসে বা দেখতে পাচ্ছেন সবই কিন্তু বিহার বেঙ্গলে ব্যাক করে, অর্থাৎ লবণাক্ত জল। সুন্দরবনের প্রত্যেকটি বন্যপ্রাণী এই নোনা জল পান করতে পারে। তা কন্টিনিউ যদি নোনা জল খেতে থাকে না কি হবে, এর মধ্যে লাইফটা কমে যাবে। এই লাইফটাকে সাথে রাখার জন্য তাদের সাথে পরিবর্তন করার জন্য ডিপার্টমেন্ট কী করে প্রতিটি টাওয়ারের সামনে একটা করে পন্ড করে দিয়েছে। যদি কোনো বন্যপ্রাণী যদি এই জলটা খেতে আসে তার সময় সাথে আমাদের সময় ম্যাচ হয়ে যায়, তবে কিন্তু সেই অ্যানিমালকে এই টাওয়ার থেকে দেখলেও দেখতে পারে। এই কারণে টাওয়ারটা একটাই এখানে গাছের হাইট কিন্তু খুব বেশি হাইট না, দেখুন সবই একই লেভেলের গাছ, হার্ডলি 25-30 ফিট হাইটের গাছ। অর্থাৎ ম্যানগ্রোভ গাছ কিন্তু খুব বেশি 50-60 ফুট লম্বা হতে পারে না। এক্সেপশন একটা হাইট হবে, সেটা হচ্ছে 50টা সুন্দরী গাছ। কিন্তু আমাদের ইন্ডিয়া পার্টে সুন্দরী গাছ খুবই কম, যে আমি যাওয়ার সাথে দেখি। দেখাবেন তো সুন্দরী গাছ কোনটা? এই যদি আমাকে নিশ্চয় পরিণত করবেন, আজকে আমার নামবো, নিবার সাইডে খুঁজে দেখবো, দেখে আমরা আবার লঞ্চ করবো, ঠিক আছে? কি দেখবো? কুমির কুমির আছে। কত বড় বয়স কুমিরটা? কুমির অল্প বয়স। হ্যাঁ, কেন কুমির দেখতে পাচ্ছি না, কারণ কুমিরকে বলা হয় শীতল রক্তের প্রাণী। শীতকাল পড়লে কুমির তখন জল থেকে ল্যান্ড উঠে রৌদ্র পড়ে। কেন বলতো রৌদ্র পড়ে? এখন কেন রৌদ্র পড়ছে না? তার কারণ হচ্ছে কুমির যদি তার দিয়ে টিমে না নিতে পারে তাহলে কি হবে, ওদের পাওয়ার ক্ষমতা কমে যায়। শীতকাল গিয়ে জল টিমে কমে থাকে, ওই আবহাওয়া ঠান্ডা থাকে, তার জন্য শীতকাল ল্যান্ড হতে পারে। এখন কেন উঠছে না? এখন জলে যথেষ্ট গরম আছে, যার জন্য জল দিয়ে যে টেম্পারেচারটা আসে যার জন্য জলকে ল্যান্ড করার কোনো প্রয়োজন হয়। ঠিক আছে, আস্তে আস্তে আমরা নামতে পারি। আর যদি কোনো পরিণাম হিসেবে পরিণত করতে পারি এখানটায় এই যে ছোট ওই ওয়াচ টাওয়ার থেকে এই ভিউটা নেওয়া হয়েছে। জায়গায় জায়গায় মিষ্টি জল তৈরি করা হয়েছে, এখানে বৃষ্টির জল ধরে রাখা হয় যাতে পশু পাখিরা এসে খেতে পারে। সজনে খালি তার মধ্যে একটু দেখি দিই স্যার, যে গ্রিন কালার যে অংশটা এটা সম্পূর্ণ এখন বর্তমান ইন্ডিয়া পার্টের জঙ্গল আছে। যা বলছিলাম এখান থেকে এই ডিস্টেন্স কত 73, আর এখান থেকে এর ডিস্টেন্স আছে 96, ঠিক আছে। আর এই হোয়াইট কালার যেগুলো আছে এগুলো আছে টাইম সুন্দরবন জঙ্গল ছিল অতীতে, এখন থেকে জঙ্গল নেই, জঙ্গল কেটে বসত করা হয়েছে, অর্থাৎ এগুলো সম্পূর্ণ আমরা বসত হয়ে গেছে। এই পার্টটা হচ্ছে আপনার ইয়েলো ল্যান্ড দেখছেন, এই পাশে বাংলাদেশ সাইড। আমাদের আজকে টুরের যে প্রোগ্রামটা আছে, আমরা এখান থেকে এইভাবে ঘুরতে ঘুরতে ভিতর দিয়ে ঘুরতে ঘুরতে আমরা থেকে লাস্ট দোবাকি যাবো, এখান থেকে আবার ব্যাক করবো আমাদের হোটেল। এইটা হচ্ছে আমাদের আজকে টুরের শুধু প্রোগ্রামের মধ্যে, কিন্তু এই পর্যন্ত আমরা যেতে পারবো না, ঠিক আছে। তার মধ্যে এই পার্টটা বলে দিচ্ছি স্যার, সৈনাখালী ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পার্ক, আমি পরে বলবো। এটা হচ্ছে সুন্দরবনের বাফার জোন, আর এই পার্টটা বলছে আমরা কোড জোন। তাহলে ম্যাপটা আমি এখন বলে সময় নষ্ট করবো না, আমি লঞ্চে গিয়ে বসে আমরা বলবেন সবাইকে নিয়ে একবার বলবো, ঠিক আছে। আমি ম্যাপটা ঠিক আছে। আর এইটা জায়গা কেন পাওয়া হচ্ছে 1973 সালে আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে প্রথম 9টা ফরেস্ট নিয়েছিল, তার মধ্যে সুন্দরবনের এই পার্টটা নিয়েছিল, নিয়ে এই টাইগার রিজার্ভ চালু করেছে। এই মুহূর্তে আমাদের ভারতবর্ষে এই টাইগার রিজার্ভ ঘোষিত হয়েছে 53টা ফরেস্ট, এবং প্রত্যেক টাইগারের মধ্যে 3টি করে জোন করা হয়, একটা স্যাংচুয়ারি জোন, একটা বাফার জোন, একটা ফোর্স। আর এরপর যে জঙ্গল আছে বলতে ডিভিশন হয়, এই ডিভিশনের পরে টাইগার ফরেস্ট ডিভাইড করছে যে চ্যানেলটা দিয়ে গেছে মাতলা চ্যানেল। মাতলা আসলে আমরা অনেকে বড় গাড়িটা রিভার করে নাম দিই, এখানে একটা কিন্তু রিভার বলে কিছুই নেই, হয়তো এখানে লিখছে রিভার লিখছে, রিভার কখন বলবো উৎপত্তির রাস্তা থাকে, এবং একদিন পয়তে হবে এবং বৃষ্টি তাহলে পয়তে হবে মিষ্টি জল। যদি এখান থেকে সব তো বিহার বেঙ্গল জল ঢুকছে, তাহলে আমি রিভার বলবো না বিহার বেঙ্গলের খাঁড়ি বলবো, চ্যানেল বলবো, অর্থাৎ এগুলো সবই কিন্তু বিহার বেঙ্গলের চ্যানেল। তার মধ্যে এগুলো মাত্রা মেন চ্যানেল, যে সবচেয়ে দীর্ঘতম এবং সবচেয়ে প্রশস্ত চ্যানেল, ঠিক আছে। আমরা এবার লঞ্চে যাই,
আচ্ছা সন্ধিগাছার দিকে লোকনাথ ট্রাভেলসের লঞ্চের গ্রুপ দেওয়া আছে, যেহেতু আমরা সুন্দরবনে আমরা সবকিছু তাহলে এবার সন্ধিগাছ। আচ্ছা আমার দিদি দাদা ভাই বলতে লাগি না। সুন্দরবনে মোট 102টি দ্বীপ রয়েছে। এর মধ্যে 54টিতে মানুষের যাতায়াত থাকলেও বাকি 48টি পুরোপুরি জঙ্গলে ছাওয়া। সুন্দরবনের মোট আয়তনের 40% রয়েছে ভারতে আর বাকিটা বাংলাদেশে। কিছু তো শোনাই যাচ্ছে না, একটু জোরে বলুন। এখানে কোনো রকম বক্স চলবে না, চলবে না, কোনো রকম প্লাস্টিক খাবার খাওয়ার পরে বাইরে ফেলতে পারবে না। এখান থেকে আধা ঘন্টা আমাদের একদিকে জঙ্গল থাকবে, একদিকে লোকালয় থাকবে। এবং হয়তো নিচের কথা আমরা খেয়াল করে দেখেছিলেন, জঙ্গল লাগো একটা লাইলন নেট দেখতে পেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ দেখা গেছে। এখন নেট আছে, এই নেটটা কেন দেওয়া আছে? এটা বাঘের একটা সাইকোলজিক্যাল বেরিয়ার। আমাদের অফিসে লোকালয় আছে, তাতে বাঘ জঙ্গল থেকে এই চ্যানেল ক্রস করে গ্রামে না দিতে পারে। অবহেলা করা হবে স্যার, তার আগে অ্যাক্সিডেন্ট যুক্ত করতে হবে, সুপার অ্যাক্সিডেন্ট। আমাদের বাঘ দেখি তাই 80% টাইম অনলি বাঘ সুইমিং করতে দেখা যায়, লোকালে যায় জঙ্গল এলাকার মধ্যে। কিন্তু এখানে আধা ঘন্টা বাদে আমাদের লঞ্চটা যে জোনটার মধ্যে প্রবেশ করবে, যে এলাকায় ঢুকবে, সেই এলাকায় কিন্তু এই ধরনের লাইলো নেট বা লোকালয় থাকবে না। তখন আমাদের বোট সাইডে জঙ্গল থাকবে। কারণ একটা বাঘকে তার সুস্থভাবে বিচরণ করতে গেলে যে এলাকার প্রয়োজন হয়, কমপক্ষে প্রায় 10 থেকে 12 স্কোয়ার কিলোমিটার বাঘের বিচরণ করবে। এই 10 to 12 কিলোমিটার জায়গার মধ্যে কিন্তু কয়েকটা খন্ড খন্ড দ্বীপ রয়ে গেছে। নাগরপুর জঙ্গল নয়, অসংখ্য খন্ড খন্ড দ্বীপ। এই দ্বীপের মধ্যে যদি একটা বাঘ 2-5 দিন বিচরণ করতে শিকার যদি না পায়, এখন ওই বাঘটি তার শিকার জন্য ওপার থেকে ওপারে সে ক্রস করে। কিন্তু একটা বাঘ সুন্দর উত্তর থেকে দক্ষিণ বা প্রক্রিয়া পশ্চিম বিচরণ করে না। তাছাড়া নিশ্চয়ই এলাকা নাম বললাম, জায়গাটা কিভাবে মার্কিং করে জানা আছে স্যার? বাঘের এলাকা কিভাবে মার্কিং করে? আমাদের সকলের জল খাবার এসে গেল। সবাই আমরা জল খাবার খেতে খেতে গাইডের ইনস্ট্রাকশন শুনতে থাকতাম। আমি যতই তাকে বাউন্ড যাই বাড়িটা দেখবেন মাঝে মাঝে ওর আঁকা আঁকা খাই খাই দিয়ে ওই টেস্ট করে পারে। কেন করে জানেন? ওই আশা মার্কিং মার্কিং মার্কিং। আমরা আবার নেক্সট ডেস্টিনেশনে চলে এসেছি। ঢুকতেই লাল কাঁকড়া দেখা যায়। আমি বিবি বলছি, দেবী বলিনি কিন্তু আমার হিন্দুরা আমরা দেবী বলি। ইনাতে মুসলিম সম্প্রদায়ের মানুষ, ওরা বামাতে যে দাঁড়িয়ে আছে দেখুন হাতে করে, উনি হচ্ছে মা বনু বিবির ছোট ভাই। ছোট ভাই বলতে গেলে এখানে ছিল যমজ ভাই বোন। বনু বিবি বড়, ওনার আছে সাহা জঙ্গলি, সাহা জঙ্গলি। আর ডান দিকে দেখুন একটা ছোট্ট শিশু বসে আছে, দেখুন হাত জোটে বসে আছে না হাঁটে গেলে। উনি কে জানেন? গ্রামের এক বিধবার একমাত্র পুত্র রাখাল বালক, 8 বছর বয়স, নাম হচ্ছে দুঃখে। মুখটা এই সাপটা হচ্ছে রেড টেল গ্রিন পিট ভাইপার। দেখুন ওই লেজের উপর দেখুন একটা লাল সিঁদুর দাগ, দেখুন লেজে দেখুন, তাই বলছে রেড টেল আর গ্রিন পিট। এটা পিট ভাইপার, এটা পয়জনাস, কিন্তু এই গাটা ফুলে বাইট করে গাটা ফুলে।
আমাদের এটা এই ভীষণ বিষাক্ত বলছে। সুধন্যখালি ওয়াচ টাওয়ারও দেখা হয়ে গেল। এবার আমরা আবার সবাই একে একে লঞ্চে উঠে পড়ছি। দুপুরের লাঞ্চ টাইম খেতে খেতে আমরা আমাদের বোট নিয়ে এগিয়ে চললাম। সুন্দরবনে মোট 102টি দ্বীপ আর রয়েছে। এর মধ্যে 54টিতে মানুষের যাতায়াত থাকলেও বাকি 48টি পুরোপুরি জঙ্গলে ছাওয়া। সুন্দরবনের মোট আয়তনের 40% রয়েছে ভারতে আর বাকিটা বাংলাদেশে। সুন্দরবন বদ্বীপ গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা নদীর সুপর সঙ্গম দ্বারা গঠিত। জলাভূমিতে জন্মানো সুন্দরী গাছ থেকে এর নাম এসেছে। এটি বিশ্বের বৃহত্তম এবং দ্রুত বর্ধনশীল বদ্বীপ। সুন্দরবন পরিদর্শনের সর্বোত্তম সময় হলো ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, শীতকালে। এই সময়কালে সর্বাধিক পরিযায়ী পাখি এখানে উপস্থিত হয়। ভারতের সুন্দরবন জাতীয় উদ্যান হওয়ার জন্য নিকটতম বিমানবন্দর কলকাতা এবং রেলওয়ে স্টেশন হলো ক্যানিং এবং নিকটতম শহর হলো গোসাবা। ক্যানিংয়ের পার্ক সদর দপ্তর থেকে দেশের মোটর লঞ্চে 5 ঘন্টায় সজনেখালি যাওয়া যায়। আশা করি সুন্দরবনের এই ভ্রমণ আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই অনন্য প্রকৃতি এবং বন্যপ্রাণীর জগৎ আমাদের মনকে আরও সমৃদ্ধ করেছে। সুন্দরবনের অনন্য পরিবেশ ও সংস্কৃতি আপনাদেরকে মুগ্ধ করেছে বলে আমরা আশাবাদী। আমাদের সাথে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ। পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে। সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকে আমাদের 2nd দিন, কালকে 3rd দিন আমাদের এই সুন্দরবন ট্যুরটি শেষ হবে। সেই ভিডিওটি খুব শিগগিরই এসে যাবে। বন্ধুরা, যারা প্রকৃতিকে ভালোবাসো, জঙ্গল ভালোবাসো, অবশ্যই একবার এই সুন্দরবন ট্যুরে বেরিয়ে পড়ো। যারা ট্যুরে যেতে পারছো না তাদেরও দুঃখ করার কিছু নেই। আমি আমার ভিডিওতে সম্পূর্ণটাই মোটামুটি ক্যামেরায় বন্দি করেছি এবং সেই ভিডিওই তোমাদের কাছে তুলে ধরছি। এই জঙ্গলে জোয়ার ভাটা আসে, এখন ভাটার সময়, তাই জল নিচে নেমে গেছে। যখন জোয়ার আসে তখন পুরো জঙ্গল জলে ভরে যায়। দেখুন, এখন ভাটার সময় চারিদিকে জল নিচে নেমে গেছে। এই হলো সুধন্যখালি ওয়াচ টাওয়ার। যাচ্ছি, এখানেই আপনি জঙ্গলের মধ্যে বাঘ দেখতে পারেন, কিন্তু আমাদের ভাগ্য মোটেই ভালো ছিল না, তাই আমরা বাঘ টাঘ আর দেখতে পাইনি। এখানেও মা বনবিবি জঙ্গলে প্রবেশ করতে যাবার সময় আমরা এই বনবিবিকে নমস্কার করে জঙ্গলে প্রবেশ করি। এই সুন্দরবনে এই যে গুরুত্বপূর্ণ স্থানগুলি, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, সব
জায়গাতেই একটা করে ওয়াচ টাওয়ার বানানো আছে, যাতে উপরে উঠে সব বন্য প্রাণীদের, পাখিদের সব দেখা যায়। এই ওয়াচ টাওয়ার থেকে পুরো ভিউটা ক্যাপচার করেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো জায়গায় জায়গায় এরকম পন্ড তৈরি করা রয়েছে, যাতে বৃষ্টির জল ওখানে জমে আর পশুরা এসে ওই জল খেতে পারে, কারণ সব জলই তো নোনা জল, ওই জল। আশা করি সুন্দরবনের এই ভ্রমণ আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এই অনন্য প্রকৃতি ও বন্যপ্রাণীর জগৎ আমাদের মনকে আরও সমৃদ্ধ করেছে। দেখতে দেখতে আমাদের পাখিরালয় এসে গেছে। আজ রাত আমরা এখানেই স্টে করব। পরবর্তী ভ্রমণে আবার দেখা হবে। সম্পূর্ণ ভিডিওতে সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। বিদায় বন্ধু, শুভরাত্রি, টাটা।